কারণ আমাদের যে পড়ালেখা, এই যে আমি বায়োলজি পড়ছি, ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, যে বিষয়গুলোই পড়ি না কেন, এই বিষয়গুলো কেন পড়া হয় আসলে? কারণ এই বিষয়গুলো পড়া হয় আমাদের জন্যই। আমরা কিভাবে আরো উন্নত জীবন লাভ করতে পারি, আমরা কিভাবে আরো সুস্থতার সাথে জীবনযাপন করতে পারি, আমাদের জীবনকে উন্নত সাধনের জন্যই কিন্তু আমাদের এইসব পড়ালেখা। তো আমাদের জন্যই যেহেতু যেসব পড়ালেখা, তো আমাদের যে আলাদা যে রাজ্য আছে, যেটাকে আমরা বলে হচ্ছে হিউম্যান বায়োলজি, যদি আমাকে সঠিকভাবে এই পৃথিবীতে টিকে থাকতে হয় সুস্থ এবং স্বাভাবিকভাবে, তাহলে আমার বডি সম্পর্কে, আমার শরীর সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো তোমাদের বায়োলজি বইয়ের বেশিরভাগ অংশই দেখবা আমাদের হিউম্যান বায়োলজি নিয়ে আলোচনা করা আছে, এবং তারপরে যে অংশটা দেখবে সেটা হচ্ছে উদ্ভিদ সাম্রাজ্য, মানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা আছে। এবং তোমাদের 9-10 বইতে এই দুইটা অংশ একই সাথে আলোচনা করা আছে। এবং তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা এইচএসসি তে, তখন দেখবা উদ্ভিদ সাম্রাজ্য বা উদ্ভিদ নিয়ে এবং অণুজীবগুলো নিয়ে এগুলো প্রথম পত্রে আলোচনা করা হয় জীববিজ্ঞান, এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে সাধারণত প্রাণী এবং হিউম্যান বায়োলজি নিয়ে আলোচনা করা হয়। কারণ তুমি যদি তোমার নিজের সম্পর্কে না জানো, তোমার নিজের শরীর সম্পর্কে না জানো, তোমার শরীরের ফুসফুস কিভাবে কাজ করে, হার্ট কিভাবে রক্ত পাম্প করে, তুমি যে অক্সিজেন নিচ্ছ সেই অক্সিজেন কিভাবে ব্লাডের মধ্য দিয়ে কোষে পৌঁছাচ্ছে, কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কিভাবে তোমার ফুসফুস দিয়ে আবার বের হয়ে আসছে, কিভাবে তুমি যে খাবার খাচ্ছ, যে তুমি ভাত খাচ্ছ, মাংস খাচ্ছ, এইসব খাবারগুলো কিভাবে আমাদের পাকস্থলিতে পরিপাক করছে, পরিপাক করবো ওখান থেকে কিভাবে পুষ্টি উপাদানগুলো আমার কোষে যাচ্ছে, এইগুলো যদি তুমি না জানো ভালোভাবে, তাহলে কিন্তু আমাদের শরীরের কোনো অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তুমি সেই বিষয়গুলা ভালোভাবে বুঝতে পারবে না। এবং তোমার যে রোগ হয়েছে বা যে অঙ্গটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই অঙ্গ কিভাবে, ওই ক্ষতিগ্রস্ত অঙ্গটা কিভাবে তুমি নিরাময় করবে, ওই রোগে কিভাবে তুমি সারায় তুলবে, এই সম্পর্কে কিন্তু তুমি জানতে পারবে না। যদি তোমাকে সুস্থভাবে বাঁচতে হয়, তাহলে ওই অঙ্গকে বা ওই তোমার বডির যে পার্টটাকে তুমি কিভাবে সুস্থ রাখবা এটা সম্পর্কে জানতে হবে, এবং ওই পার্টটা কি কাজ করে সেটা সম্পর্কে জানতে হবে, এবং ওই পার্টটা ক্ষতিগ্রস্ত হলে তোমার শরীরে কি কি প্রভাব পড়তে পারে সে সম্পর্কে কিন্তু জানা লাগবে। এই জন্য আমাদের হিউম্যান বায়োলজি নিয়ে এটা আমাদের ডিটেলস পড়তে হবে, তোমার একদম 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমরা এই হিউম্যান বায়োলজিতে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা অংশ পড়বো। যেমন তোমার, আমি যে দাঁড়ায় আছি, হাঁটা চলা করতে পারছি, কিন্তু একটা শামুক যদি শুধু মাংসের টুকরা হতো, আমি কি হাঁটাচলা করতে পারতাম বা দাঁড়ায় থাকতে পারতাম? পারতাম না। কিন্তু এই যে আমার দাঁড়ায় থাকার যে দৃঢ়তা প্রদান করছে, আমি যে চলাফেরা করতে পারছি, হাত এরকম মুষ্টিবদ্ধ করতে পারছি বা এরকম করতে পারছি, পুরোটাই কিন্তু আমাদের এই দৃঢ়তা প্রদান করে রাখছে। এটা আমাদের যে একটা কঙ্কাল তন্ত্র আছে, এই আমাদের কঙ্কাল তন্ত্রে হাড্ডি আছে 206টি। কোন হাড্ডি কোথায় আছে, আমাদের মাথার হাড্ডি কতটি, কিভাবে এরা বিন্যস্ত, এই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের একটা অধ্যায় আছে। তুমি 9-10ও পড়বা, ইন্টারমিডিয়েটও পড়বা। এবং তারপরে আমি যে রক্ত সঞ্চালন, তোমার যে কয় ধরনের রক্তকণিকা আছে, এই রক্তগুলা কিভাবে, আমি যদি এই রক্ত তোমার যদি তোমার যে হৃৎপিণ্ড আছে যদি পাম্প না করতো, তুমি যদি মনে করো যে দাঁড়া আছো, তাহলে ব্লাড গুলো সব কোথায় থাকার কথা ছিল? নিচে পায়ের কাছে জমা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্লাড পায়ের কাছে জমা হচ্ছে না। ব্লাড কি পুরা শরীরে, এমনকি মাথার একদম সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত কি আমাদের ব্লাড প্রবাহিত হচ্ছে, এবং পুরো শরীরে কি ব্লাড কন্টিনিউয়াসলি প্রবাহিত হতে আছে। এবং কে এই প্রবাহ টিকায় রাখছে, কিসের কারণে আমার ব্লাড উপরে যাচ্ছে আবার নিচে সারা শরীরে প্রত্যেকটা কোষে পৌঁছে যাচ্ছে, সেই কাজটা কি করছে, কে করছে? এই যে পুরাটা রক্ত একটা সংবহন তন্ত্র আছে, এই রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে জানতে হবে। রক্ত সংবহন তন্ত্রের কেন্দ্রে আছে আমাদেরকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড পাম্প করছে বলেই কিন্তু আমাদের এই রক্তগুলা কি সারা শরীরে পৌঁছে যাচ্ছে। তো এই রক্ত সংবহন তন্ত্র, হৃৎপিণ্ড সম্পর্কে নিয়ে তুমি একটা দেখবা অধ্যায় আছে, এইটা সম্পর্কে তুমি আলোচনা করবা বা পড়ালেখা করবা, আমাদের অনেক পড়তে হবে। তারপর এই যে আমি অক্সিজেন নিচ্ছি ফুসফুসের মাধ্যম দিয়ে, রক্তে যাচ্ছে অক্সিজেন, তারপরে ওই অক্সিজেন গুলা কোথায় চলে যাচ্ছে? পুরা শরীরের প্রত্যেকটা কোষে চলে যাচ্ছে। আবার প্রত্যেকটা কোষে অক্সিজেন মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার পরে ওখান থেকে শক্তি উৎপন্ন করছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। ওই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের মাধ্যমে ফুসফুসে আসছে, ফুসফুস থেকে আবার আমরা কি নাকের ছেড়ে দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। এই যে পুরা প্রক্রিয়াটা, আমি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এই যে পুরা প্রক্রিয়াটা, এইটা আমাদের একটা শাখা আলোচনা করে, সেটাকে আমরা বলা হচ্ছে শ্বসনতন্ত্র। সেটাকে আমাদের ফুসফুস নিয়ে আলোচনা করা হবে, কিভাবে ফুসফুস কাজ করে, ফুসফুস, ডান ফুসফুস কয়টা ভাগে বিভক্ত, বাম ফুসফুস কয়টা ভাগে বিভক্ত, এক কথায় ফুসফুসের পুরো বিষয়টা নিয়েই দেখবে একটা অধ্যায় আলোচনা করা আছে। তারপরে আমরা দেখবো হচ্ছে আমাদের যে খাবার খাই,
যে পানি খায়, আমাদের শরীরে যে বজ্র পদার্থ উৎপন্ন হয়, সেই বজ্র পদার্থগুলো আমাদের কিডনি কি ছাঁকনির মতন কাজ করে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। তো এই কিডনি কিভাবে কাজ করে, কিডনির ভিতরে ফাংশনটা কি রকম, কিডনি নষ্ট হলে গেলে আমরা কি করতে পারি, ডায়ালাইসিস করি, এগুলো কেন করা হয়, কিভাবে করা হয়, সবগুলো আমরা এখানে পড়বো। এটাকে আমরা বলেছি রেচন তন্ত্র। তো রেচন তন্ত্র নামেই দেখবা যে একটা অধ্যায় আছে শুধুমাত্র রেচন তন্ত্র কিভাবে কাজ করে এটা নিয়ে। তারপরে আছে দেখো যে স্নায়ু তন্ত্র আছে একটা, যে আমি এখানে চিমটি দিলাম, আমি বুঝতে পারছি, মশায় কামড়ানোর সাথে সাথে হাত এখানে গিয়ে একটা থাবা মেরে মশাটাকে মেরে ফেললো। এই যে পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পাদন হচ্ছে, তোমার মস্তিষ্ক কিভাবে কাজ করছে, এই সকল বিষয়গুলা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে তোমার পড়ানো হবে এই হিউম্যান বায়োলজি। তো আমাদের মেইন পড়া হচ্ছে বায়োলজিতে বলতে পারো তুমি আমাদের মানুষের পুরা শরীরের গঠন, প্রত্যেকটা অঙ্গতন্ত্র সম্পর্কে আমাকে জানতে হবে, আর সেই পুরো শাখাটাই আমাদের এই হিউম্যান বায়োলজিতে আলোচনা করা হয়। এবং আরেকটা মজার বিষয় দেখো, আমরা প্রাণীরা শক্তি পাই কোথায়, আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, আমাদের পুরা খাদ্যই আসে থেকে অন্য প্রাণী বা অন্য উদ্ভিদ থেকে। কারণ আমি যদি মনে করো যে সরাসরি ভাত খাচ্ছি, এটা আসছে উদ্ভিদ থেকে, ঠিক আছে, কিন্তু তুমি যখন মাংস খাচ্ছ সেটা আসছে কোথায় থেকে, প্রাণী থেকে। এখন ওই প্রাণী আবার কি খেয়ে বেঁচে আছে, এই উদ্ভিদ। কারণ আমাদের সকল শক্তির উৎস কোনটা, আমরা যে শক্তি মানে আমরা যে খাবার খাই, এই খাবারের মেন উৎস কিন্তু আমাদের কোথায়, এই উদ্ভিদ সাম্রাজ্য। তো আমাদের যদি টিকে থাকতে হয় এই পৃথিবীতে, এই সবুজ গ্রহে যদি টিকে থাকতে হয়, তাহলে এই সবুজ উদ্ভিদ সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমাদের যদি এই প্রাণীকুলকে বা আমাদের যদি টিকে থাকতে হয় এই সবুজ গ্রহে, তাহলে এই সবুজ উদ্ভিদ সম্পর্কে জানতে হবে। এই সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, কিভাবে এরা বংশবৃদ্ধি করে, এদের প্রকারভেদ কত প্রকার আছে, সবগুলো সম্পর্কে জানতে হবে। তো আমাদের বায়োলজি বিষয়টাই সাধারণত পড়া হয় এই কয়টা উপর ভিত্তি করে। তুমি পড়বা, তোমার সম্পর্কে তুমি করতে যাচ্ছ, তুমি কিভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা কাজ করে, কোন বডির কোন পার্ট কি কাজ করে, এগুলো সম্পর্কে জানলে, শুধু এগুলো সম্পর্কে জানলেই হবে না, তোমার আশেপাশে আরো প্রাণী আছে, সেই প্রাণীগুলো সম্পর্কেও জানতে হবে। সেখানে আমাদের এখানে দেখবা প্রাণী, তোমাদের রুই মাছ সম্পর্কে জানবা, আরো অনেক প্রাণী সম্পর্কে জানবা। তারপর শুধু এই প্রাণী বা আমাদের সম্পর্কে জানলে হবে না, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে খাবার আসে উদ্ভিদ থেকে, তো ওই উদ্ভিদ সম্পর্কে জানতে হবে। শুধু উদ্ভিদ সম্পর্কে জানতে হবে না, আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের অদৃশ্য কিছু কি আছে, অদৃশ্য কিছু জীব আছে, অণুজীব আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, তারা আমাদের শরীরে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তারা কিভাবে বংশবৃদ্ধি করতে পারে। কারণ আমি একজনকে দেখতে পাই না, সে আমার শরীরে প্রবেশ করছে, সে আমার শরীরে কি বিভিন্ন রোগের সৃষ্টি করছে। এখন তাকে যদি আমি প্রতিহত করতে চাই, তো তার সম্পর্কে যদি আমি না জানি, তাহলে কিন্তু প্রতিহত করতে পারবো না। কারণ আমাকে যদি শত্রুকে পরাজিত করতে হয়, তাহলে শত্রুর নারী নক্ষত্র সম্পর্কে জানতে হবে। তো আমার শরীরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে, সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে যদি প্রতিহত করতে চাই, তাহলে আমার এই অণুজীব সম্পর্কে, এই মাইক্রো ওয়ার্ল্ড সম্পর্কে আমার ধারণা থাকা লাগবে। কারণ আমি পড়ছি, আমি পড়ালেখা করছি আমার জন্য, আমার প্রাণী বা আমার মানুষ কিভাবে আমি আরো উন্নত জীবনযাপন করতে পারি, মানুষ হিসেবে আমি কিভাবে আরো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারি তার জন্য। আর মানুষ হিসেবে যদি আমার সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হয়, তাহলে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করছে সে সম্পর্কে জানতে হবে। আর আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার জন্য দরকার এনার্জি, শক্তির দরকার। সেই শক্তি আসবে কোত্থেকে, আমরা প্রাণী থেকে পাই, যেমন গরু ছাগল বা আমরা যখন মাংস খাই সে বা মাছ খাই, সেগুলো প্রাণী থেকে পাই, অথবা সরাসরি উদ্ভিদ থেকে পাই, যেমন ভাত বা রুটি খেলে। তো আমার বেঁচে থাকার জন্য দরকার শক্তি, সেই শক্তি আসবে প্রাণী থেকে। তাহলে প্রাণী, এখন সকল প্রাণী তো আবার খাওয়া যায় না, ওই জন্য কি প্রাণী সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু আমাদের পরিবেশটা তৈরি হয়েছে প্রাণী উদ্ভিদ আমাদেরকে নিয়ে, তো এদের সম্পর্কে আমাদের জানা লাগবে। এছাড়াও আমাদের শক্তি আসে কোত্থেকে, এই সবুজ উদ্ভিদ থেকে। তো সবুজ উদ্ভিদ সম্পর্কে আমার জানতে হবে। আবার শুধু আমার বেঁচে থাকতে গেলে শুধু শক্তি বা এই অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করে এটা জানলে হবে না। কারণ আমরা যেই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে কিন্তু অসংখ্য আমাদের দৃষ্টিসীমার বাইরে দেখতে পাই না খালি চোখে, এমন অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া আছে যারা প্রতিনিয়ত আমাদের শরীরে প্রবেশ করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এবং প্রবেশ করার পরে তারা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত করছে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। কিসের কারণে? এই ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে। তো এই ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিহত করার জন্য আমার এই ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এরা কিভাবে বংশবৃদ্ধি করে, কিভাবে এরা আমাদের শরীরে একটা রোগের দানা বাঁধে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই পুরো বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের জীববিজ্ঞানে আলোচনা করা হয়। তুমি এই পুরো বিষয়গুলাই যখন তুমি দেখো জীববিজ্ঞান কিভাবে পড়বা,
যখন তুমি তোমার নিজের বডি সম্পর্কে পড়বা, হিউম্যান বায়োলজি পড়বা, তখন তোমাকে চিন্তা করবা, যখন তুমি হিউম্যান বায়োলজি সম্পর্কে পড়বা তখন তোমার নিজের বডিকে একটা দেশ হিসেবে চিন্তা করবা বা পুরো পৃথিবী হিসেবে চিন্তা করবা। দেখো তোমার দেশ সম্পর্কে কিন্তু তোমার মোটামুটি ধারণা আছে, দেশের যে সীমানার চারিপাশে কারা প্রতিরক্ষা ব্যবস্থা আছে তুমি জানো, কারা দেশের ভিতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তুমি জানো, কারা এই দেশের ভিতরে এক পণ্য ডেলিভারি করে তুমি তাদের সম্পর্কে জানো। তো তুমি যদি আমার পুরা শরীরকে বা তোমার শরীরকে একটা দেশের সাথে তুলনা করো, এবং দেশের প্রত্যেকটা কি অনেক জনসংখ্যা আছে না, তো আমার শরীরের ক্ষুদ্রতম একক যে কোষ, তুমি ওই কোষগুলোকে যদি জনসংখ্যা হিসেবে চিন্তা করো, তাহলে এই কোষগুলোর ভিতরে কেউ আছে কি প্রতিরক্ষা হিসাবে কাজ করছে, কিছু কিছু কোষ, কিছু কিছু আছে কি যারা হচ্ছে তোমার ডেলিভারি বয়ের মতন কাজ করছে। যেমন তোমার শরীরে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, তাহলে শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা কি এক ধরনের কোষ, তো ওই শ্বেত রক্তকণিকাগুলো কি করে, ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ওরা কিসের মতন কাজ করে, প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। তার মানে ওই তোমার শ্বেত কণিকাগুলা পুলিশের মতো কাজ করছে। আবার দেখো তোমার শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করার সাথে সাথে তোমার এখানে একটা প্রতিরক্ষা স্তর আছে, তোমার ত্বক, সেই ত্বককেও কি কোষ দিয়ে তৈরি। তো ওই কোষগুলা, এই ত্বকের যে কোষগুলা, এই কোষগুলা কি করছে, তোমার ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশে বাধা দিচ্ছে, তো এরা প্রতিরক্ষা দেওয়াল হিসেবে কাজ করছে। তারপরে ডেলিভারি বয়ের কথা যদি চিন্তা করো, তুমি অক্সিজেন নিলা, এই অক্সিজেন যদি ফুসফুসে থেকে যায় কোনো কাজে আসবে না, সেই অক্সিজেন কোথায় পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা কোষে পৌঁছে দিতে হবে, কারণ কোষেই শক্তি উৎপন্ন হয়। তো এই আমি অক্সিজেন নেওয়ার পর ফুসফুস থেকে অক্সিজেন যাবে কোথায়, কোষে, এবং ডেলিভারি করবে কে, এই ডেলিভারির কাজ করা হচ্ছে আমাদের ব্লাড বা রক্ত। এবং এই রক্তের ভিতরে যে কণিকাটা হিমোগ্লোবিন নামে একটা কণিকা আছে বা লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকায় এই যে ডেলিভারি বয় হিসেবে কাজ করে, যারা আমাদের ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ বা অক্সিজেন নিয়ে সারা শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়। তো তুমি যদি তোমার বডিকে একটা দেশের সাথে তুলনা করে প্রত্যেকটা কোষকে এইভাবে চিন্তা করো, তাহলে দেখবে তোমার পড়তে অনেক সুবিধা হবে। আবার দেখো একটা বাহিনী বা একজন পুলিশ বা একজন আর্মি কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, তাদেরকে একটা টিম লাগে, একটা দল লাগে। তো তোমার প্রত্যেকটা কোষ, একটা কোষ কিন্তু একটা পুরো কার্যক্রম সমস্যা সমাধান করতে পারে না, অনেকগুলা কোষ মিলে তৈরি হয় টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে তৈরি হয় একটা তন্ত্র। তো ওই তন্ত্রই তখন একটা কাজ, যেমন তুমি একটা খাবার খেলে, ওই খাবার কিন্তু একটা কোষের দ্বারা সম্ভব নয় পরিপাক করা, ওই খাবার পরিপাকের জন্য অনেকগুলা কোষ মিলে টিস্যু তৈরি করে, অনেকগুলা টিস্যু মিলে একটা তন্ত্র তৈরি করে, এবং পরিপাক তন্ত্র যখন হয়, অনেকগুলা কোষের সমন্বয়ে একটা তন্ত্র হয়, ওই তন্ত্রই কিন্তু তোমার খাবার পরিপাক করতে সাহায্য করে। তো দেখো খাবার পরিপাক কিন্তু একটা কোষের দ্বারা সম্ভব নয়, তো ওই খাবার পরিপাক করার জন্য তোমার একটা তন্ত্র দরকার, একটা টিম দরকার, সেই টিম গঠিত হয় কিসের মাধ্যমে, তোমার দেহের কোষ দিয়েই কিন্তু। তারপর তুমি দেখো যে তুমি অক্সিজেন নিচ্ছ, তোমার ফুসফুস কিন্তু একটা কোষ দিয়ে তৈরি না, ফুসফুসকে অনেকগুলা কোষের সমন্বয়ে তৈরি হয়েছে। এবং আমাদের শ্বাসনালী থেকে শুরু করে ফুসফুসের যে ব্রঙ্কিওল আছে সবগুলা, বা অ্যালভিওলাই আছে সবগুলা কি ছোট ছোট অনেকগুলা কোষের সমন্বয়ে তৈরি। তো অনেকগুলা কোষের সমন্বয়ে একটা তন্ত্র গঠন করছে, সেই তন্ত্রই কিন্তু আমাদের কি শ্বাস প্রশ্বাসের কাজে লাগছে। বা তুমি না শ্বাস নিচ্ছ, এর অক্সিজেন ভিতরে আছে, পুরো যে কার্যক্রমটা পরিচালনা করছে কি একটা তন্ত্র, সেই তন্ত্র গঠিত হয়েছে কি দিয়ে, অনেকগুলো টিস্যু দিয়ে, ওই টিস্যু আবার তৈরি হয়েছে কি অনেকগুলো কোষ দিয়ে, আর কোষগুলাই কি তোমার এই শরীরের যে জনসংখ্যা বলতে পারো। তাহলে বুঝতে পারছো যে তোমার পুরা বডিটাকে যদি তুমি চিন্তা করো একটা দেশ হিসাবে, এবং প্রত্যেকটা কোষকে যদি তুমি চিন্তা করো একটা মানুষ হিসাবে, একটা ব্যক্তি হিসাবে, তাহলে চিন্তা করো যে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে তোমার এই বডিতে যে কোষগুলো আছে, কেউ কাজ করছে প্রতিরক্ষার জন্য, কেউ কাজ করছে তোমার ডেলিভারি বয় হিসাবে, কেউ অনেকগুলা কোষ একত্র হয়ে একটা কাজ সম্পাদন করছে, যেমন অনেকগুলা তোমার মানুষ একত্রিত হয়ে একটা কাজ সম্পাদন করে, যেমন আমাদের শরীরের কোষগুলাকে অনেকগুলা কোষ একত্রিত হয়ে এমন অনেকগুলা কার্য সম্পাদন করছে। তো তুমি যখন বায়োলজি এইভাবে পড়বে যে তোমার বডিটাকে একটা জনসংখ্যা, একটা দেশের সাথে তুলনা করে প্রত্যেকটা বিষয় যখন বাস্তবতার সাথে রিলেট করে পড়বে, তখন দেখবে এই বিষয়গুলো তোমার আর মুখস্থ করা লাগছে না, তখন এই বিষয়গুলোই তোমার হয়ে উঠবে অনেক মজার, এবং পড়তেও দেখবে ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। ওই জন্য বুঝে বুঝে পড়বা যে কেন আমি এই অধ্যায়টা পড়ছি, কেনই বা এই অধ্যায়টা আমার পড়া দরকার, কেনই বা এই তন্ত্রটা পড়া দরকার। তুমি যখন কেন কোশ্চেন পাবে, এটা আমি কেন পড়ছি, এবং তুমি যখন উত্তর পাবে হ্যাঁ এই জন্যই পড়ছি, তখনই দেখবা বায়োলজি পড়তে ভালো লাগবে, তখনই দেখবা কেমিস্ট্রি পড়তে ভালো লাগবে, তখনই দেখবা যে তোমার ম্যাথ পড়তে ভালো লাগবে, ফিজিক্স পড়তে ভালো লাগবে। তো
তো এই জন্য দেখবা তোমাদের জীববিজ্ঞান বইগুলা নবম দশম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা নবম দশম শ্রেণীর যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে প্রথমে আমাদের জীবন পাঠ। তো জীবন সম্পর্কে আমাদের জানতে হবে, মানে জীববিজ্ঞানের বিষয় অনেক শাখা আছে, শাখা প্রশাখাগুলো সম্পর্কে আমাদের তো এখানে জানতে হবে। তো এই জীববিজ্ঞানের শাখা কিন্তু অনেকগুলা, জীববিজ্ঞানকে আমরা অনেক শাখায় বিভক্ত করতে পারি। তো এই প্রধান দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন ফলিত জীববিজ্ঞান আর ভৌত জীববিজ্ঞানের পার্থক্য কি, এটা আমরা প্রথমে আগে চলো জেনে আসি। যে ভৌত জীববিজ্ঞানে আমাদের সাধারণত বাহ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বাহ্যিক বিষয়গুলো, একটা জীব কিভাবে, তার গঠন কি রকম, সে কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে আলোচনা করা হয় ভৌত জীববিজ্ঞান সাধারণত। মানে তত্ত্বীয় বিষয়গুলো, মানে থিওরিটিক্যাল বিষয়গুলো সাধারণত ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয়। এবং ফলিত জীববিজ্ঞানে যেটা আলোচনা করা হয়, তুমি তত্ত্বীয়ভাবে যে জ্ঞান অর্জন করলে এই জ্ঞান তুমি বাস্তব জীবনে কোথায় কাজে লাগাতে পারবা, সেটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান। তো তত্ত্বীয় শাখাতে তুমি পড়বা হচ্ছে এরার বাহ্যিক গঠন সম্পর্কে বা এদের কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে। এবং ফলিত জীববিজ্ঞানে পড়বা তুমি ওইগুলো তুমি বাস্তব জীবনে কোথায় কাজে লাগাতে পারো। যেমন কৃষি ক্ষেত্র দেখবে একটা আছে ফলিত জীববিজ্ঞান, সেখানে কৃষকের যেসব ফল আছে বা ফসল আছে এগুলো কিভাবে তুমি ফলন উৎপাদন বাড়াইতে পারবা, যেভাবে যে বাস্তব জীবনে আমরা কাজে লাগাচ্ছি ফলন উৎপাদনের জন্য আমরা যেই প্রযুক্তি ব্যবহার করছি বা যেটা ব্যবহার করছি সেটা আমাদের ফলিত জীববিজ্ঞানের অংশ। যেমন যদি শরীরবিদ্যা সম্পর্কে আমি উদাহরণ দিই, শরীরবিদ্যা সম্পর্কে মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তুমি জানবা তত্ত্বীয় হবে এখানে। আর তুমি থিওরিটিক্যালি বা ফলিত জীববিজ্ঞানে গিয়ে পড়বা এই শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে তুমি কিভাবে এর চিকিৎসা করবা। তো চিকিৎসা বিজ্ঞান দেখবা, আবার চিকিৎসা জীববিজ্ঞান আছে দেখবা তোমার আবার কি ফলিত জীববিজ্ঞানে। তোমার অসুস্থ হয়েছে, তুমি একটা ওষুধ খাবা, সেই ওষুধ তৈরি করে কারণ ফার্মাসিস্ট। তো ফার্মাসি নিয়ে আবার ফার্মাসির বিষয়টা তাহলে কি হবে, তোমার বাস্তব জীবনে কাজে লাগাচ্ছ, ওষুধ তৈরি করে খাচ্ছ, সেই ফার্মাসি বিষয়টা আবার কি ফলিত জীববিজ্ঞানের অংশ। কিন্তু তুমি যে ওষুধ খাচ্ছ, কেন খাচ্ছ, তোমার একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন ওই অঙ্গ সম্পর্কে তুমি যেটাতে পড়া হয় সেটা হচ্ছে তত্ত্বীয় বিষয়। এখন ওই অঙ্গ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওইটা সারানোর জন্য তুমি যে ওষুধ তৈরি করলে সেটা কিন্তু ফলিত জীববিজ্ঞানের বিষয়। তো তত্ত্বীয় এবং ফলিত বিষয়টা তোমরা নিশ্চয় বুঝতে পারছো। ভৌত মানে যে যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং ফলিত মানে যেখানে আমাদের অ্যাপ্লিকেশন, তুমি কি করবে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো বিষয়গুলা, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ভৌত জীববিজ্ঞানে আমাদের প্রথম যেটা আছে অঙ্গ সংস্থান। দেখো অঙ্গ মানে আমাদের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এই অঙ্গ সংস্থান গুলো নিয়ে আমার বা মরফোলজি ইংরেজি নামগুলো তোমরা সাথে সাথে জেনে রাখবা, কারণ ইংরেজি নামগুলো পরীক্ষাতে আসে। তো আমাদের এই অঙ্গ সংস্থান, অঙ্গকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে বাহিরাঙ্গ বা দেহের বাহ্যিক অংশ, আর একটা হচ্ছে দেহের ভিতরে অভ্যন্তরীণ। অভ্যন্তরে যেমন আমাদের কি আছে, ফুসফুস আছে, কিডনি আছে, তারপরে আমার হার্ট আছে, এগুলা কি সব অভ্যন্তরীণ অঙ্গ। তো এই অঙ্গগুলা নিয়ে আমাদের যেসব শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলে হচ্ছে মরফোলজি বা অঙ্গ সংস্থান। তারপর আছে শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এবং শ্রেণী বিন্যাস মানে শ্রেণীতে বিন্যস্ত করা। এবং শ্রেণী বিন্যাস বিদ্যা কি, যেমন আমাদের পৃথিবী কি আছে, পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে, উদ্ভিদ আছে। তো এই উদ্ভিদগুলা সম্পর্কে যদি আমি বিস্তারিত জানতে চাই তাহলে ওই উদ্ভিদগুলাকে কি করতে হবে, বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করতে হবে। কেন বিন্যস্ত করতে হবে, একটা উদাহরণ দিই তোমাকে। দেখো তোমার কাছে একটা রুমে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 এর বইগুলো সব এলোমেলো ভাবে ছিটানো আছে। এখন তোমাকে বলা হলো ক্লাস 8 এর বিজ্ঞান বইটা ওই রুম থেকে খুঁজে বের করতে, তাহলে কি হবে, তোমার অনেক বেশি সময় লেগে যাবে না? কারণ রুমের ভিতরে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অনেক বইয়ের, তুমি বিজ্ঞান বইটা কোথায় আছে তুমি জানো না, তোমার খুঁজতে গেলে অনেক বেশি সময় লাগবে। এখন যদি তুমি এক কাজ করা হয়, তুমি ওই বইগুলাকেই ক্লাস 1 এর বইগুলাকে একটা শ্রেণীতে ভাগ করে, ক্লাস 2 এর বইগুলো একটা সারিতে ভাগ করে, ক্লাস 3 এর বইগুলো একটা সারিতে ভাগ করলে, এইভাবে প্রত্যেকটা সারিতে যদি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এরকম সারি করে রাখো, এখন তোমাকে বলা হলো ক্লাস 8 এর বিজ্ঞান বইটা বের করে নেয়, তাহলে তুমি সোজা কোথায় চলে যাবা, ক্লাস 8 এর যে সারিগুলো আছে বইয়ের সেই সারিতে চলে গেলেই তুমি সেখান থেকে বিজ্ঞান বইটা খুব সহজেই নিয়ে আসতে পারবা। তো আমাদের যদি এই যে দেখলে খুব সহজে তুমি বইটাকে অনুসন্ধান করতে পারলে এবং চিহ্নিত করতে পারলে। তো আমাদের এই বিশাল প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎকে যদি আমি একটা প্রাণীকে বা একটা উদ্ভিদ নিয়ে চিনতে চাই বা ওইটা সম্পর্কে জানতে চাই, তাহলে এলোমেলো ভাবে জানলে হবে না, তাদেরকে কি বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করতে হবে। এই যে শ্রেণীতে বিন্যস্ত করা, তার উপর ভিত্তি করে আমরা বিন্যস্ত করব, এই সব বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলে হচ্ছে শ্রেণী বিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি।
তারপরে আছে কি শরীরবিদ্যা। শরীরবিদ্যা মানে কি আমাদের এই যে শরীর বা আমাদের যে দেহ, এই দেহ কিভাবে কাজ করে, এই যে শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, কিভাবে এই সব কার্যাবলী সম্পাদন হয়, আমাদের প্রাণী শরীর, আমাদের যে উদ্ভিদের যে শরীর, এইগুলো কিভাবে কাজ করে, তারা কিভাবে শক্তি উৎপন্ন করে, গাছপালা, আমাদের শরীরের রেচন তন্ত্র কিভাবে কাজ করে, শ্বসন তন্ত্র কিভাবে কাজ করে, এই সকল বিষয়গুলো আমাদের এই শরীরবিদ্যা বা ফিজিওলজিতে আলোচনা করা হয়। তো এরপরে দেখো আসলে হিস্টোলজি। হিস্টোলজি কি? হিস্টোলজি সাধারণত আমাদের যে শাখাতে, জীববিজ্ঞানের যে শাখাতে টিস্যু নিয়ে আলোচনা করা হয়, যে টিস্যুর গঠন, বিন্যাস, এদের কার্যাবলী যে শাখা আলোচনা করা হয়, তাদেরকে আমরা বলে হচ্ছে হিস্টোলজি। এখন টিস্যু কি? টিস্যু আমরা যদি দুই অধ্যায়ে পড়বো। টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ একত্রে মিলিত হয়ে যখন একটা কার্য সম্পাদন করে, তাদেরকে আমরা টিস্যু বলি। তো এই টিস্যুর গঠন কি রকম, এই টিস্যু কিভাবে কাজ করে, এদের কার্যাবলী কি রকম, যেই শাখা আলোচনা করে সেটাকে আমরা বলে হচ্ছে হিস্টোলজি। তারপরে আছে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা কি? ভ্রূণবিদ্যা হচ্ছে আমাদের যে জনন কোষ কিভাবে উৎপন্ন হয়েছে, আমাদের জাইগোট কিভাবে তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু মিলে কিভাবে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে কিভাবে ভ্রূণের সৃষ্টি হয়, এই সকল বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় সেগুলোকে আমরা বলা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এবার আসো কোষবিদ্যা বা সাইটোলজি। কোষবিদ্যা কি? যে আমাদের জীবের কোষের গঠন কি রকম, আমার প্রাণী দেহের কোষের গঠন কি রকম, আমার পাশে যে আম গাছ আছে এই আম গাছের কোষের গঠন কি রকম, কোষের গঠন এবং কার্যাবলী যেখানে আমাদের পড়ালেখা করা হয়, বা কোষ কিভাবে বিভাজিত হয়, সেই সকল বিষয়গুলো আমাদের যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলে হচ্ছে কোষবিদ্যা। কারণ সকল কোষের গঠন কিন্তু এক না। আমার দেহে যে কোষ আছে এই কোষের গঠন এবং কার্যাবলী, এবং আম গাছের যে কোষ আছে ওই কোষের এবং গঠন এবং কার্যাবলী কিন্তু এক না। তো এই সকল কোষগুলোর গঠন কি রকম, এরা কিভাবে কাজ করে, এরা কিভাবে বিভাজিত হয়, যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কোষবিদ্যা। তারপরে আছে দেখো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলতে কি বোঝায়, যে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলতে কি বোঝায়, যে আমাদের দেখো যে আমার চুলের রং কেমন হবে, আমার গায়ের রং কেমন হবে, আমার কণ্ঠস্বর কেমন হবে, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের পিতামাতা থেকে আসে। তো বংশানুক্রমে আমার পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যগুলা আমার ভিতরে কিভাবে আসছে, সেই বিষয়গুলা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে কে? জিন। এই জিন মানে ওই যে মানুষের গায়ে লাগে ওই জিন না, কিন্তু এই জিন মানে কি, আমাদের কণ্ঠস্বর কেমন হবে, আমার চুলের কালার কেমন হবে, আমার গায়ের বর্ণ কিরকম হবে, আমার উচ্চতা কেমন হবে, এই সকল বিষয়গুলো যে যে শাখায় পড়ালেখা করা হয় বা যে শাখায় আলোচনা করা হয় সেগুলোকে আমরা বলে হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। তারপরে আসো, তারপরে দেখো আমাদের আছে হচ্ছে বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা এখন কি, যে পৃথিবীতে যে প্রাণের বিকাশ কিভাবে হয়েছে, জীবের বিবর্তন